গৌরীদেবী তার দুই ছেলেকে নিয়েই সংসার চালাতো এবং তার দুই ছেলেকে বিবাহ দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসে। বড় বৌমার নাম মায়া, তবে রূপে সুন্দরী কিন্তু ভিতরে লোভী। আর ছোট বৌমার নাম কবিতা, সহজ সরল সাদাসিধে এবং ভদ্র। দেখো বৌমারা, তোমাদেরকে কিছু কথা বলার আছে, তাই আমি তোমাদেরকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ মা, বলুন না কি কথা আছে। দেখো বৌমারা, এবার যে সংসারটা বড় হয়েছে, দুই ছেলেকে বিয়ে দিয়ে দুই ঘরে বৌমা নিয়ে এসেছি। তবে তোমরা যে আমার শুধু বৌমা না, আমার বাড়ির মেয়ে। এইবার যে সংসারের সব দায়িত্ব তোমরা তোমাদের কাঁধে নিয়ে নাও মা। আমার বয়স হয়ে গেছে, আমি আর কতদিন দেখব। এবার সব কিছু কাজকর্ম ভাগ যোগ করে নাও। মা, আপনি এত চিন্তা কেন করছেন বলুন তো? আমি আপনার বড় বৌমা, এই সংসারের সব দায়িত্ব আমার হাতে ছেড়ে দিন তো, আমি সব কিছু সামলে নেব মা। আপনাকে অত চিন্তা করতে হবে না। মা, আপনি যেমনটা বলবেন আমরা তেমনটাই করব। আমরা শুধু চাই সবাই মিলে একসাথে মিলেমিশে শান্তিতে থাকতে। দেখো, আমি চাই যে তোমরা দুই বউ মিলে দুই বোনের মতো থাকো। এটা কখনো ভেবো না যে তোমরা যায় অবশ্যই, কিন্তু তোমরা দুই বোনের মতো মিলেমিশে হাসি খুশিতে এই সংসারটা পরিপূর্ণ করে তোলো। তারপর তো মনে হবে আমার সংসারটা একটা স্বর্গ। তখন বড় বৌমা মায়া মনে মনে বলতে থাকে, আমি নাকি ওকে বোন হিসাবে ভাববো? আমার খেয়ে দে কাজ নেই একদম। একবার আমার হাতে চাবিটা আসুক না সংসারের, তারপর অবস্থা দেখাবো। আচ্ছা মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আর দিদি মিলে সংসারটা সুন্দরভাবে সামলে নেব মা। এখন তোমার বয়স হয়েছে, এখন তুমি একটু বিশ্রাম নাও তো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে পাড়ার একটা প্রতিবেশী গৌরীদের বাড়িতে আসে, এসে বলতে থাকে, কি গো গৌরী দিদি, এখন তো তোমার সংসারটা ভালোই বড় হয়েছে, বেশ রঙিনও হয়েছে। দুটো বৌমা পেয়েছো ভাগ্য করে, কপাল ভাগ্য তোমার ভালো গো। হ্যাঁ গো দিদি, এটা তুমি একদম ঠিকই বলেছ। আমি ভাগ্য করে দুটো বৌমা পেয়েছি, সত্যি আমি ভাগ্যবতী। জানো তো দিদি, তোমার বড় বৌমা মায়া যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী। সব কিছু দেখো কত সুন্দরভাবে সামলে রেখেছে। হ্যাঁ গো দিদি, আমার বড় বৌমা মায়া সংসারের ভার নিতে জানে, তাই তো আমি সংসারের সব দায়িত্ব বড় বৌমার হাতেই দেব। এখন ছোট বৌমা সবে নতুন নতুন বিয়ে হয়েছে, কিছুদিন যাক, আবার ও সব কিছু শিখে নিতে পারবে। এখনও নতুন তো, তাই ধীরে ধীরে সব কিছু শিখতেছে। গৌরীর ছোট বৌমা কবিতা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। তখন এ শুনে অনেকটা খারাপ লাগে, তাই সে মনে মনে বলতে থাকে, মা মনে হয় এখনো আমাকে ভরসা করে উঠতে পারিনি, তাই সব দায়িত্ব দিদির কাছেই দিবে বলছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবু আমি মায়ের কথা মতোই চলবো। সন্ধেবেলায় মায়া আর কবিতা উঠানে বসে বসে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। আচ্ছা দিদি, আজকের মা ওই পাড়ার কাকিমার সামনে শুধু তোমার প্রশংসা করলো, কই একবারও তো আমার নাম নিল না। আমার তখন মনে হচ্ছিল হয়তো আমি তেমন কোনো কিছু কাজকর্ম করতেই পারি না, তাই জন্য মা হয়তো আমার কোনো প্রশংসা করলো না। আরে ছোট, মায়ের ওইসব কথা নিয়ে একদম মন খারাপ করিস না। সংসার চালানো সবার দ্বারা হয় না রে। আর আমি অনেক দিন ধরেই বাড়িতে আছি, তাই সংসার ব্যাপারে আমি সব কিছু জানি বুঝি, তাই তো মা সব কিছু আমার ওপর দায়িত্ব দিয়েছে রে। না না দিদি, মন খারাপ কেন করব? জানো তো দিদি, তুমি অনেক ভাগ্যবতী, কারণ মা তোমাকে সব সময় প্রশংসা করতে থাকে। আচ্ছা ছোট, এই সব কথা বাদ দে তো। একটা কথা শোন, কালকের একটু বলবো একটু মাংস আনতে, ভালোভাবে কষা কষা মাংস বানিয়ে আমরা সবাই মিলে খাবো, কেমন লাগবে বলতো? হ্যাঁ দিদি, এটা তুমি মন্দ বলনি। মা যে সংসার খরচার জন্য যে টাকাটা দিয়েছে, তাহলে সেই টাকা থেকে কালকে সকালে আমি আর তুমি বাজারে গিয়ে একটু মাংস কিনে নিয়ে আসবো, ভালোভাবে রান্না করে সবাই মিলে খুব মজা করে খাবো। না না ছোট, এটা তুই কি বলছিস বলতো? ওই টাকা আমি এখন খরচা করতে পারবো না। ওই টাকা যেমন গুছিয়ে রেখেছি তেমন ভাবে থাক। আর শোন, আবার কালকের মাকে একটু বলবো যে মা একটু মাংস নিয়ে আসবো, টাকা দাও। মা দেখবি আবার টাকা দিয়ে দেবে। আর যদি ওই টাকার কথা একবার জিজ্ঞাসা করে, তাহলে বলবো যে মা সংসারের জন্য এটা সেটা কিনে খরচা হয়ে গেছে।
কিন্তু দিদি, যে টাকাটা তোমার হাতে দিয়েছে মা, সেটা তো সবার ভাগের টাকা ছিল। তাহলে এমনভাবে মিথ্যে কথা কি বলা উচিত হবে বলো দেখি? দেখ ছোট, ওইসব নিয়ে তুই ভাবিস না। আর এই টাকাগুলোকে নিয়ে আমি পালিয়ে যাচ্ছি নাকি? থাকবে তো আমার কাছে, সব তো সংসারের কাজে খরচা করব। যখন এদিক সেদিক কাজে লাগবে তখন খরচা করব, কিংবা কোনো বিপদ আসলে তখন খরচা করব। বুঝেছিস পাগলি? আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে তো খুব ভালো কথা, তাহলে কোনো সমস্যা নেই। এমনভাবে দুই বৌমা নিজেদের মধ্যে বসে বসে কথা বলতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন ওরা রান্না করতে করতে নিজেদের মধ্যে বলতে থাকে, আচ্ছা দিদি, আজকে আমরা বাজার থেকে যা হাট বাজার করলাম তা তো একবারের জন্য খাতাতে লিখলাম না, যে কত খরচা হয়েছে না হয়েছে, কোথায় কি কত টাকা লেগেছে না লেগেছে। নতুবা মাকে কিভাবে দেখাবো বলো তো? শোন ছোট, এইসব নিয়ে তোকে একদম মাথা ঘামাতে হবে না। সংসারের সব দায়িত্ব এখন আমার ওপর এসে পড়েছে, তাই কোথায় কি খরচা হচ্ছে না হচ্ছে আমি সব কিছু দেখে শুনে খরচা করছি। এইসব নিয়ে তোকে মাথা ঘামাতে অত হবে না, বুঝতে পেরেছিস? কিন্তু দিদি, মা যে আমাদের খুব বিশ্বাস করে, বিশ্বাস করে তো সব সংসারের দায়িত্ব আমাদের উপর দিয়েছে। এইবার যদি মাকে হিসাব নিকাশ না দেখাই, তাহলে মা কি ভাববে বলো তো? দেখ কবিতা, মাকে আমি সামলে নেব, আমি সবটা জানি। তুই শুধু চুপ থাকিস, ঠিক আছে? আর যা কিছু করার আমি করে নেব। আর তখন সেখানে গৌরী দেবী চলে আসে। তা বৌমারা, তোমরা এখানে এত বসে বসে কি কথা বলছো বলো তো? রান্না বান্না কি সব হয়ে গেছে নাকি? আরে মা, আপনি? না না মা, এখনো রান্না বান্না হয়নি, সবে তো বসিয়েছি। এই কিছুক্ষণের মধ্যেই রান্না বান্না সব সেরে ফেলবো মা। আপনাকে অত চিন্তা করতে হবে না, সময় সময় আপনাকে খেতে দেব। মা, আপনার কি কিছু লাগবে? তাহলে আমাকে তো বলতে পারতেন, আমি গিয়ে দিয়ে আসতে পারতাম। আপনি আবার এখানেই আসলেন কেন? না গো বৌমা, আমার কিছু লাগবে না। আমি একটু হাঁটতে হাঁটতেই তোমাদের এদিকে এলাম, দেখলাম যে তোমরা কি করছো না করছো। এসে দেখলাম তোমরা দুই বউ মিলে একসাথে বসে বসে গল্প করছো, তাই একটু ঘুরে যাচ্ছি। এই দেখুন না মা, আমি হচ্ছে রান্না বান্নাগুলো করছি, আর আমার হাতে সাহায্য করছে ছোট, তাই তো একটু তাড়াতাড়ি হচ্ছে। জানিস তো মা, তোদেরকে দেখে আমার খুব খুশি হচ্ছে। তোরা যে দুই বৌমা একসাথে দুই বোনের মতো আছিস, এটা দেখে যে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে রে মা। তবে একদিন সকালে গৌরী দেবী তার উঠানে বসেছিল, আর তার সামনে ছিল হাটবাজারের ব্যাগ। তখন তার ছেলে এসে বলতে থাকে, মা, আমি তো তোমার বড় বৌমার কাছে 500 টাকা দিয়েছিলাম হাট বাজার করতে, কিন্তু এখানে যা হাট বাজার দেখতে পাচ্ছি, এখানে তো 500 টাকার হাট বাজার নেই, আরো কম হবে। হ্যাঁ রে বাবা, আমারও তো সেটা মনে হচ্ছে। এখানে যা হাট বাজার আছে তা তো 500 টাকার মনে হচ্ছে না। আমার মনে হয় হাট বাজার একটু কম আছে। মনে হয় বৌমারা হাট বাজার করতে আরো ভুলে গেছে হয়তো। তারপর গৌরী দেবী তার বৌমাকে ডাকতে থাকে, আরে ও বড় বৌমা, বড় বৌমা, কোথায় গেলে বলো তো দেখি? একটু এদিকে এসো তো দেখি তাড়াতাড়ি। শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে মায়া এবং কবিতা বাইরে বেরিয়ে এসে দেখতে থাকে। হ্যাঁ মা বলুন, আমাকে ডাকছেন, কি হয়েছে? বৌমা, আজ তো বড় খোকা তোমাকে 500 টাকা দিয়েছিল হাট বাজার করার জন্য, কিন্তু এখানে সব কিছু জিনিসপত্র তো আনা হয়নি। এখানে যা কিছু দেখে মনে হচ্ছে তুমি তো 500 টাকার হাট বাজার করনি। আরে মা, আপনাকে কি বলি বলুন তো, বাজারে আজ সব কিছুর দাম বেশি, টাকা শেষ হয়ে গেছিল, তাই তো সব কিছু কিনে আনতে পারিনি। সব কিছু একটু বুঝে শুনে তো আমি হিসেব করি মা, আপনি তো জানেন। দিদি, আমিও তাই দেখছিলাম যে তুমি সব কিছু জিনিসপত্র ভালোভাবে তেমন নওনি। আমি ভেবেছিলাম হয়তো ওই টাকা থেকে তুমি কিছু কিছু টাকা একটু জমিয়ে রাখছো পরবর্তীকালে কাজে লাগানোর জন্য। দেখ ছোট, তাহলে তুই আমাকে কি অবিশ্বাস করছিস নাকি যে এইসব জিনিসপত্রগুলো আমি না কিনে আমি সব টাকা গুছিয়ে রেখেছি? এইসব তুই কি কথা বলছিস বল তো দেখি? তুই আমাকে কি ভাবিস বল দেখি, আমি মিথ্যে বলছি? মায়া এমনভাবে বলার পর কবিতা চুপ করে যায়, সে কোনো কিছু কথা বলে না। তখন গৌরী দেবী বলতে থাকে, শোনো, তোমরা সব চুপ করে যাও, এমনভাবে নিজেদের মধ্যে ঝগড়া করো না। নিজেদের মধ্যে ঝগড়া করে কি হবে বলো তো? দূরত্ব বাড়বে, তাই নিজেদের মধ্যে ঝগড়া করো না, যা হওয়ার হয়েছে। দিনের পর দিন মায়া এত লোভী হয়ে গেছিল যে সংসারের টাকা থেকে সব টাকা সে তার কাছে রেখে দিয়ে সে আস্তে আস্তে করে তার জন্য সোনার গহনা বানাতে শুরু করে। এই ব্যাপারে বাড়ির কেউ জানতো না। তবে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন
আরে ও মাসি, দেখছিলাম তো তোমার বড় বৌমা মায়া ভালোই তো গয়না বানাচ্ছে, টুকটুক করে একটা একটা করে সব গয়না বানিয়ে নিচ্ছে। আরে রূপা বৌমা, এসব তুমি কি বলছো বলো তো? একে সংসার তেমনভাবে চলে না, আবার তার ওপরও গয়না কি করে বানাবে বলো তো? আমার মনে হয় তুমি ভুল কাউকে দেখেছো। দেখো মাসি, আমি ভুল কিছু বলছি না, আমি আবার নিজের চোখে দেখেছি। আবার আপনার বড় বৌমাকে জিজ্ঞাসা করলাম যে দিদি এতগুলো গয়না বানাচ্ছ, তা টাকা কোথায় পাচ্ছ? বললো তো যে ওনার নিজের টাকা, উনি জমিয়ে জমিয়ে এই গয়নাগুলো বানাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের আমি বাড়িতে গিয়ে বড় বৌমাকে জিজ্ঞাসা করব যে ও সোনার গয়না বানাচ্ছে কি বানাচ্ছে না, তারপর তো বিশ্বাস হবে। ঠিক আছে মাসি, তাহলে তুমি একবার বাড়িতে গিয়ে তোমার বড় বৌমাকে ভালোভাবে জিজ্ঞাসা করো। এইসব কথা বলে গৌরী দেবী সে তার নিজের বাড়িতে চলে যায়। তারপর দুপুরবেলা সবাই একসাথে খেতে বসে। তখন গৌরী দেবী তার বড় বৌমাকে বলতে থাকে, তা ও বড় বৌমা, আজকাল শুনতে পাচ্ছি তুমি নাকি সোনার গয়না বানাচ্ছ, তা এত টাকা পয়সা কোথা থেকে পাচ্ছ বলো তো মা? মায়া তার শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শুনে সে অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, আরে মা, আপনি এইসব কি বলছেন বলুন তো? আমি আবার সোনার গয়না কোথায় থেকে বানাবো বলুন তো দেখি? টাকা পয়সা কি বাঁচে যে সোনার গয়না বানাবো? সংসার চালাতে চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আর আপনি তো ভালো করে জানেন মা যে আমি কতটা দেখে শুনে সংসারটা চালাচ্ছি। দেখো বৌমা, সংসারের যা অবস্থা সে তো আমরা সব জানি, কিন্তু পাড়া প্রতিবেশী সব তো বলছে যে তোমার বড় বৌমা এরকম সোনার গয়না বানাচ্ছে, তারা নাকি আবার নিজের চোখে দেখেছে। তাহলে তুমি বলো, তাহলে আমি কি বলবো? আরে মা, আপনি এই পাড়া প্রতিবেশীর কথা একদম বিশ্বাস করবেন না, ওরাই হচ্ছে সব থেকে বাজে, সবার সংসার ভাঙার জন্য এক নম্বরে বসে আছে। আপনি দেখুন না, কাকে দেখতে কাকে কি দেখেছে, আর আমার নামে দোষ করছে যে আমি নাকি সোনার গয়না বানাচ্ছি। এটা কি করে সম্ভব বলুন তো মা? দেখো, ওরা তো আমার কাছে এসে বললো যে ওরা নাকি নিজের চোখে দেখেছে, আর নিজের চোখে না দেখলে কি এমনভাবে কেউ কারো ওপর মিথ্যে বদনাম দিতে পারে বলো তো দেখি? নিশ্চয়ই তুমি সোনার দোকানে গিয়েছিলে, তাই হয়তো ওরা দেখেছে, সেই কারণে হয়তো বলছে। না মা, ওটা আমি ছিলাম না, ওরা সব মিথ্যে কথা বলছে, ওদের একটাও কথা আপনি বিশ্বাস করবেন না মা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মায়ের একটা বান্ধবী মায়ের বাড়িতে আসে। তারপর মায়া তার বান্ধবীকে সব কিছু দেখায়, সে কি কি গয়না বানিয়েছে না বানিয়েছে। সব কিছু দেখার পর রূপা বলতে থাকে, আরে মায়া, এসব তুই কি বলছিস রে? এতগুলো গয়না তুই এমনভাবে বানিয়ে ফেলেছিস, তা বাড়ির কেউ টের পায়নি নাকি? দেখ রূপা, যদি মাথায় বুদ্ধি থাকে না সব কিছু করা যায়। যেমন আমি সুন্দরী আর তেমন আমি বুদ্ধিমতী, বুঝতে পেরেছিস তো? বাড়ির এখনো কেউ টের পায়নি যে এইগুলো আমি সব টাকা গুছিয়ে গুছিয়ে সোনা দানাগুলো বানিয়েছি। আবার জানিস তো, ওই যে আমাদের বাজার হাট করতে দেওয়ার যে টাকা পয়সাগুলো আমাকে দিয়েছিল, সব টাকা এক এক করে গুছিয়ে রেখেছি। সে তো নয় বুঝলাম মায়া, তবে একটা কথা বলি, এই পাড়ায় কিন্তু সবাই তোকে অনেক প্রশংসা করে, ভালো বলে, কিন্তু তোর ছোট যাকে কেউ পাত্তাও দেয় না। আমার মনে হয় বেচারের কপালে শুধু পোড়া রুটি পড়ে আছে, বুঝেছিস তো? সেটা আমার জেনে লাভ নেই, ওর কপালে কি আছে না আছে, আমি শুধু আমারটা বাবা বুঝে নেব। আর শোন, তোকেও এমন বুদ্ধি দিচ্ছি যে এমনভাবে টাকা গুছিয়ে রাখবি, যদি কিছু সোনাদানা করতে পারিস, বুঝেছিস? ঠিক আছে মায়া, এবার থেকে তোর বুদ্ধিটা আমিও কাজে লাগিয়ে দেখব, যদি কিছু উপকার হয় তো। এমনভাবে তারা দুই বান্ধবী বসে বসে কথা বলছিল। তখন ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা তাদের কথা সব শুনতে পায়। কবিতা সেসব কথা শুনে অনেকটা কষ্ট পায়। তখন মনে মনে বলতে থাকে, তার মানে দিদি সব সংসারের টাকাগুলো নিজের কাছে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে এমনভাবে মিথ্যে কথা বলে বলে তাহলে এমনভাবে সোনার গয়না বানাচ্ছে। তাহলে ওই দিন মা যা বলেছে সব সত্যি ছিল, পাড়ার লোকরা ভুল কথা বলেনি। ছি দিদি, তুমি এতটা ছোট এবং এতটা হিংসুটে, তুমি তো নিজের স্বার্থটা শুধু দেখো। ছি দিদি ছি। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে কবিতা তার বড় জায়ের ব্যাপারে কারোর কাছে কোনো কিছু কথা বলে না। তবে একদিন রাতের বেলায় তার স্বামীকে বলতে থাকে, শোনো, তোমাকে একটা কথা বলবো, তবে এই কথাটা কিন্তু তুমি 5 কান করতে পারবে না। আগে আমাকে কথা দাও, তারপর আমি তোমাকে কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে কবিতা, আমি কাউকে বলবো না, তোমাকে কথা দিচ্ছি। এমন কি কথা বলো তো যে বলতে গেলে তুমি এতটা ভয় পাচ্ছ?
দেখো, যেদিন থেকে মা দিদির হাতে সংসারের সব দায়িত্ব তুলে দিয়েছে সেদিন থেকে দিদি সব দায়িত্ব সামলাচ্ছে। তবে একটা কথা বলি, সব সময় বাজারের টাকা থেকে দিদি কিছু কিছু টাকা সরিয়ে রেখে জমিয়ে রাখতো, আর সেই টাকা থেকে জানো সোনার গয়না বানিয়েছে অনেকগুলো। এইসব তুমি কি বলছো কবিতা? তুমি এইসব কি করে জানলে বলো তো দেখি? দেখো, এগুলো আমি নিজের চোখে দেখেছি, নিজের কানেও শুনেছি। ওই দিন দিদির একটা বান্ধবী এসেছিল, ঘরের মধ্যে সব কিছু সোনা গয়না দেখাচ্ছিল, আর তখন তো এইসব কথা বলতে থাকে যে সেই সবগুলো কিভাবে বানিয়েছে। আরে কবিতা, এইসব কথা তুমি মাকে কেন জানাওনি? মায়ের তো শোনা অবশ্যই দরকার। মাকে জানতে হবে না যে তার বড় বৌমা কি করছে না করছে টাকাগুলো নিয়ে? এইসব কথাগুলো যদি মাকে বলি, মা যে অনেক কষ্ট পাবে, আর যদি একবার পাড়া প্রতিবেশী জানতে পারে তাহলে মায়ের মান সম্মান সব চলে যাবে। তাই জন্য তো আমি মুখ বন্ধ করেই আছি যে মাকে কিছু বলিনি। যদি এইসব কথা মাকে শোনাই, মা যে অনেক কষ্ট পাবে। তবে কবিতা তার স্বামীকে সব কথা খুলে বলে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন, আরে ও ছোট বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি এদিকে এসো মা, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, তাড়াতাড়ি এসো। তখন গৌরী দেবীর ছেলে বৌমারা সব ছুটে আসে। মা, আপনার কি হয়েছে বলুন তো, এমনভাবে চিৎকার করলেন? আমার পেটে যে খুব যন্ত্রণা হচ্ছে মা, আমি একদম সহ্য করতে পারছি না, অসহ্য যন্ত্রণা হচ্ছে, মনে হয় এবার আমার জীবনটাই বেরিয়ে যাবে মা। দাদা, মায়ের তো পেটের যন্ত্রণা হচ্ছে, আর দেখে তো মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি আমাদেরকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাই, চল চল, তাড়াতাড়ি চল, মাকে নিয়ে আগে ডাক্তারখানায় যাই। তারপর সবাই মিলে গৌরী দেবীকে ডাক্তারখানায় ভর্তি করে দেয়। আর ডাক্তার গৌরী দেবীকে দেখার পর তখন তার ছেলেদের কাছে বলতে থাকে, দেখো, আপনার মায়ের পেটে স্টোন পড়েছে, ওটাকে অপারেশন করতে হবে। তাড়াতাড়ি আপনারা টাকাটা জমা করে দিন, তারপর আমরা অপারেশন শুরু করব। কিন্তু ডাক্তারবাবু, অপারেশন করতে কত টাকা খরচা হবে? দেখো, এই অপারেশন করতে মিনিমাম 50,000 টাকার দরকার আছে। তোমরা তাড়াতাড়ি টাকাটা জোগাড় করে ক্যাশ কাউন্টে জমা করে দাও, তারপর আমরা অপারেশন শুরু করে দেব। টাকার কথা শুনে তারা অনেক অবাক হয়ে যায়। তারপর তারা সবাই মিলে বাড়িতে চলে আসে। এবার এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে বলো তো? এই টাকাগুলো জোগাড় করতে করতে তো এবার হিমশিম খেয়ে যাবে। বাড়িতে তো একটাও টাকা নেই, তাহলে মায়ের কি অপারেশন এমনভাবে বন্ধ হয়ে যাবে বলো তো? না না দিদি, এমনভাবে বলো না। মায়ের অপারেশন বন্ধ কেন হবে? অবশ্যই অপারেশন করা হবে। কোথাও না কোথাও থেকে তো টাকা জোগাড় করতেই হবে। কিন্তু দাদা, আমাদের কাছে তো এতগুলো টাকা এখন নেই। তাহলে কি হবে বলো তো? মায়ের অপারেশনটা কি করে করব? আর কোথায় টাকা ধার চাইবো? কারা বা এত টাকা ধার দেবে বলো তো দেখি? দেখ ভাই, আমার কাছে 10,000 টাকা মাত্র পড়ে আছে, সেই টাকাটা আমি দিচ্ছি। আমার কাছে তো আর টাকা নেই, তাহলে বাকি টাকাগুলো কোথায় থেকে জোগাড় করব? আচ্ছা শোনো, আমার বিয়ের সময় যেসব গয়নাগুলো আমার দেওয়া হয়েছিল সেই সোনার গয়নাগুলো তুমি গিয়ে বন্ধক রাখো, আর সেখান থেকে যা টাকা হবে সেই টাকাতে মায়ের চিকিৎসা শুরু করে দাও। কিন্তু কবিতা, ওগুলো তো তোমার বিয়ের গয়না, তাহলে? দেখো, এখন বিপদের সময় ওইসব ভাবলে হবে না। আগে মাকে সুস্থ স্বাভাবিক করে নিয়ে আসো তো বাড়িতে, তারপর দেখা যাবে। তারপর কবিতার দেওয়া গয়নাগুলো সেগুলো দোকানে বন্ধক রেখে সেখান থেকে যা টাকা হয়েছিল সেই সব টাকাগুলো ক্যাশ কাউন্টারে জমা করে দেয়। তারপর গৌরী দেবীর অপারেশন শুরু হয়ে যায় এবং বেশ কিছুদিন পর গৌরী দেবী সুস্থ স্বাভাবিক হয়ে যায়। তবে গৌরী দেবী পাড়ার লোকজনদের কাছ থেকে সবকিছু জেনে ফেলে যে তার বড় বৌমা এমনভাবে গয়না বানাচ্ছে, আর তার ছোট বৌমা তার বিপদের সময় পাশে ছিল। দেখো বড় বৌমা, আমি তোমাকে নিজের মেয়েই ভাবতাম, আর নিজের মেয়ের মতো করে রেখেছিলাম। তোমাকে কত বিশ্বাস করে তোমার ওপর সংসারের সব দায়িত্ব দিয়েছি, কিন্তু তুমি যে আমার সাথে বিশ্বাসঘাতক করলে, এমনটা নাও করতে পারতে। মা, এইসব কথা আপনি কি বলছেন বলুন তো? এখন আপনার শরীর খারাপ, একটু বিশ্রাম নিন তো। এইসব কথা থাক মা, এইসবগুলো যা হওয়ার হয়ে গেছে, এইসব বাদ দিন মা। কেন ছোট বৌমা, থাকবে কেন? আমি সব কিছু জেনে গেছি, পাড়া প্রতিবেশীরা আমাকে বলেছে। আর হ্যাঁ, আমার বিপদের সময় তুমি তো আমার পাশে ছিলে, কই বড় বৌমা তো আমাকে কোনো সাহায্য করেনি। দেখো ছোট বৌমা, আমি তো তোমাদেরকে নিজের মেয়েই ভাবি, কিন্তু বড় বৌমা আমাকে কখনো নিজের মা ভাবেনি।
তাই হয়তো এমনটাই করেছে। এসব কথা শুনে মায়ের অনেক খারাপ লাগে। তখন সে তার ভুলটা বুঝতে পারে আর তখন তার শাশুড়ি মাকে বলতে থাকে, মা, আমাকে ক্ষমা করে দিন মা। আমি যা করেছি অনেক অন্যায় করেছি মা, তবে নিজের লোভে বসে এই সব কাজগুলো করেছি মা। আমি সত্যি অনেক লোভী আর অনেক হিংসুটি। আমি আমার নিজের স্বার্থটা ভাবতাম মা। মা, আমাকে ক্ষমা করে দিন। এমনটা আর কখনোই হবে না মা, এমনটা আর কখনো হবে না। দেখুন মা, দিদি নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি বলছি মা, আপনি দিদিকে ক্ষমা করে দিন। আর মানুষ মাত্রাই ভুল করে, তাহলে আপনি দিদিকে একটা সুযোগ দিন মা, ক্ষমা করে দিন। ঠিক আছে বড় বৌমা, আমি তাহলে তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তবে এমনটা ভুল যেন আর কাউকে করো না। আমি যে তোমাদেরকে অনেক বিশ্বাস করি, তোমরাই তো আমার বাড়ির লক্ষ্মী, বলো। তারপর থেকে তারা খুশি খুশি থাকতে শুরু করে।